আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল, আবির রাজভারী কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাই আমাদের সবার মধ্যে বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদেয় কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপ্পির মতো কাকামণির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে, না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটায় সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপ্পি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামেই উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনারও কাকামণির জীবনের ইতিহাস শোনারও ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করল না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিবর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের ওপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে, এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চিন্তা করে চিন্তিত স্বরে শুধালো, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হতে থাকতে চাই না, আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোকে আগেও বলেছি, এখন আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপ্পির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত, কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু, তারা তো কোনো দিন মানবে না। আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল। আবির ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি। সেই সুদীর্ঘ অনুসন্ধি, সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব, এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়মনীতির বিনাশ করে হলেও তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না।
তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি অগাধ আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই, যা বলার তানভীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপ্পির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানবীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানবীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলেন। মেঘ তানবীরের মুখের দিকে তাকাতেই তানবীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানবীর যেহেতু ছোট থেকেই শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানবীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়ছে। যেগুলো মেঘের স্থির হতেও বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো মাথায় স্থির হতেও একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে। ফুপ্পির বিষয় জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশসম প্রলয়লীলা, সবই ফিকে হয়ে গেছে। ফুপ্পি আর কাকামণির মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকুও আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসেবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশিই তীব্র হয়। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানবীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতেছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে একপাশে গিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। বনু একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কিনা। তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দেবো নে। বন্যা আমতা আমতা করে বলল, ওইরকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল। না মানে আছে। তানবীর ধীর কণ্ঠে বলল। বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো। আজকে কি আপনার একটু সময় হবে? তানবীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। কেন? বন্যা একটু থেমে বলল,
আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো। বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞেস করবো না। বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল। আমি বিকেলে কল দিব তোমায়, এখন রাখছি। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের কড়া নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। মেঘ জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায় তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দুটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডিয়া আসে সামনে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারো সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। মন রাজি না হতে তানভীরের জন্য ভালোই হয়েছে। আবিরের কাছে বকা খেতে হয়নি, কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল। এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময় সমেত তাকিয়ে বলল। আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ল। কিন্তু কেন? আপনি দুবার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। শপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেইনের ঘড়ি। অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল। ঘরটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল। ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কি না তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাইতেছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল। কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে, অবশ্যই সব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল। মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ 2-1 বার আবির ভাইয়ের দিকে তাকায়। চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিমার আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে।
বাকি সারাদিন আবির ভাইয়ের দেয়া উপন্যাসের বই পড়ে 2টা উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভিতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 18 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পিছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও ব্যালকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে, ঘণ্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখেই মেঘ ব্যালকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখলো কি না কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো। কি করছিস এখানে? আবিরের কণ্ঠ শুনে আতঙ্কে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটানা 2বার ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো কি দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম পোস্ট দেই? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল। কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভাই ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনো কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো। মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল। আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো। তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল। আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল। তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল। না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির 2 পায়ে গিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। 2বার ডেকে বলেছে। তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ 2বারই উচ্চস্বরে বলেছে, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে।
কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভিতর হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এই ক্রন্দন শব্দহীন। আবির ভ্রুকুচকে নিজের ভিতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমায় না জ্বালালে কি তো শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভ দু চোখে। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র, কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চরক গাছ। এক মুহূর্তেই কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো। এখনো চলছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল, কথা বলতে কেন শুনিস না? তেলটা যদি আর একটু বেশি পড়তো তখন কি হতো বল? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে শুধালো। রাতে খেয়েছিস? মেঘ আস্তে করে বলল। না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে, একথা আবির ভাইকে কীভাবে বলবে সে। মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দিবেন, এসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতে পর্যন্ত ছুতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলো 100 বার প্রশ্ন করে ফেলেছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, নাকি অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। 3 দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি, তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনও ভর্তি হয়নি। বন্যা আর মেঘের নতুন 3জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2জন ছেলে বন্ধুও হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে
দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে। দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা আস্তে করে বলে। প্রথম বর্ষ। ছেলেটা বিরক্তিস্বরে ওহ বলে চলে যায়। বন্যা আর মেঘ দুজনেই আহাম্মকের মতো চেয়ে থাকে। ছেলের হাবভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে। প্রথম দিনের দুষ্টামির জন্য প্রতিদিন কম করে হলেও 10 বার করে মাফ চায়। বন্যার মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার, বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টামি দেখছে। দুপুরের পর পর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময়ই যাব সবাই, ইনশাআল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বড় মামা আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবু আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন। আবির ঠান্ডা কণ্ঠে বললেন, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এজন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আলী আহমদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হতো। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে উঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন। আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানবীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাই সহ আরও 3-4টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল, বাহ আবির বাহ, এখন থেকেই বউকে। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাহিরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল। ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো। আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীরস্থির কণ্ঠে বলল,
এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব না। যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল। এখনো এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল, কি অবস্থা? এখনোই বলে সম্বোধন করছিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। শিশির বলে উঠল, ফাজলামা বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তোর প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই। আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবে ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, তোর এখন রাজশাহীতে যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো, তোর ইকবাল চাচুকে পাঠালেই হয়, এমনিতেই উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান, ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? লিমন প্রশ্ন করল। আবির বলা শুরু করলো, অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যেই বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচ্চুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি। বিয়ে তো করতে পারেনি, রাজশাহী পর্যন্ত যেতেও পারেন না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন, এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে আবির? আবির মুচকে এসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি, মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করল, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারে। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের ওপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল। মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই ব্যাটাকে কিছুই জানে না। মেঘের বৃহৎ অক্ষিযুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরেই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল কুটিয়ে বলল, কফি। আবির মুচকে এসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর।
আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্যও থামবি না। রেডি? মেঘ আম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটো টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে, নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো। এলোমেলো কালো চুলে মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজেদের প্রতি কোনো আস্থাই নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয়, এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আব্বু, বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদের কলিজা কি একটাবারের জন্য কেঁপে ওঠে না? তানবীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে আব্বু বড় আব্বুর মতো 2 ভাই নিশ্চিত এমন আচরণই করবে। এসব ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবত এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপ্পি কিছু বললেই তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপ্পি আরও বেশি ভেঙে পড়বেন। আগে নিজেকে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল। আচ্ছা। আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো। তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল। হঠাৎ তানবীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানবীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ বল। ওরা ইদানিং মিনহাজ আর তামিম নামে 2 ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানবীর পুনরায় বলল। আবির এখনো নিশ্চুপ, সে ব্যাগ গোছানোতে ব্যস্ত। তানবীর আবারও বলল, ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব?
আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি, যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো। তোর সমস্যা কি? আবির বিরক্তির স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কি না। বিষয়টা আমি বা তালমিরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি... রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না? আমি মেঘকে চাই, আমৃত্যু আমি ওকেই চাইব। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয়ে স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারণ নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কি না। এই আবিদ কি মাহতিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সব কিছুর ভিড়ে ওর মন যদি আমায় খোঁজে, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামের পরিণাম খুব ভয়ানক হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটাতেও এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কি বা আছে বাকি? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাইনি রাকিব, ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি। তবে কেন আমার সাথে এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে। ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজকে মালিয়া খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিমার আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিয়া খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিয়া খান ভনিতা ছাড়াই বললেন, আবির সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আব্বুর সাথে কথা হয়েছিল। মালিয়া খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরে প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়, আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ির থেকে তো জীবনও ভাইদের খবর নিবি না। বিয়ের কথা শুনেই মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনদের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত। এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিমাণ কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে। মালিয়া খান আদেশের স্বরে বললেন। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরেই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। বলতেই মালিয়া খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকেলেও কল দিলাম। আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলে, আম্মু। মালিয়া খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্তস্বরে বলল,
ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম, মাত্রই রুমে এসেছি। আবিরের আম্মু মুখ গোমরা করে বললেন, ফোন যে রেখে গিয়েছিলি সেটা কি জানো দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না। তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার করে বলে দিয়েছে তুই যেন বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা, মেঘ কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিয়া খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেয়, মালিয়া খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শুধালো, কি? তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম? কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিয়েছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সব কিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে? কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল গুটিয়ে অত্যন্ত পুরু কণ্ঠে বলল, খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কিছুই বলতে পারল না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারল না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নম্বরে। অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শুয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করেই বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘের অক্ষিযুগল কোটর ছেড়ে বাহিরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে, এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শুধালো, আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার স্বরে বলল, যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, বলবো। আবির মৃদু হেসে বলল, তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল, না। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তাহলে ফোন কেন দিয়েছিস? মেঘ মন খারাপ করে বলল, জানি না। আবির সশব্দে এসে বলল, হায় আল্লাহ, এত কনফিউজড। হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম, এখন মাথা ব্যথা কমেছে। তুই কি করিস? আমি বসে আছি। খেয়েছিস? হ্যাঁ। ক্লাসে গেছিলি? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে, মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করলো। তারপর ঢোক গেলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো, আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে বলল, বাসার কেউ তো আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি এসে বলল, আচ্ছা সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকুন, রাখছি। আবির উচ্চস্বরে বলে উঠল, এই ওয়েট। মেঘ মৃদু এসে শুধালো, কিছু বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল,
কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবো ইনশাল্লাহ। মেঘ ভাব নিয়ে প্রশ্ন করলো। কোনো ওইখানে থাকবেন না। আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল। সেটা সময় বলে দেবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আমি মজা করছিলাম, সাবধানে থাকবেন, এখন রাখছি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে এটা আবির ভাই না এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো, কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে ফোঁটা নেই। অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতি প্রিয়। মেঘের মাঝে মাঝে মনে হয়, ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয়। পরক্ষণে ভাবে, ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবেন আমায়? আজ সেই কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে ব্যালকনিতে অপেক্ষা করছে। অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসছে। আপু কি করো? মেঘ ব্যালকনিতে থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, এমনি দাঁড়িয়েছিলাম। তোর হাতে ওইটা কি? আপু জানো, আমার এক বান্ধবী এটা দিয়েছে, সুন্দর না? মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো। অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না আমরাও শিখি। তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা। আমি শিখে তোকে একটা জামার ডিজাইন করে দিব না। আপু সত্যি? মেঘ একগালে সে উত্তর দিল, সত্যি সত্যি সত্যি। খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়ের শব্দ শুনেই মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। নিজে তোদের জন্য খাবার রেখে এসেছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো, তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, আমি হ্যান্ড প্রিন্টিং শিখব। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইনে। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দিবনে। পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। 2 দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের এক পাশে বসে আছে। তানবীর পিছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পিছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। তানবীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলেছিলাম এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। তুই বিয়েতে যাবি না? আমি কিভাবে যাব বলো? সামনের সভাপতি নির্বাচন। এই অবস্থায় আমার পক্ষে 3-4 দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাচ্ছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মধ্যে আমার বাসার মানুষ।
মালা ফোন কিনেছে, ভালো কথা। আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলেছি, সম্পর্কে মামাতো বোন, আমিও ওইভাবেই কথা বলেছি। এরপর থেকে প্রায়ই কল দেয়, কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি, আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে। যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামিকে তো কিছু বলতে পারি না, না পারছিলাম নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়, এই চিন্তায় ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তির স্বরে জানালো, বাসায় যেদিন এসেছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতেও চাই না বলেই ওই মেয়ে এখনো আমার হাতে থাপ্পড় খায়নি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার বোন হয়। তানভীর ভীতু স্বরে বলল, ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে রাখো প্লিজ। বনুরে মালার থেকে দূরে দূরে রাখো, আর পারলে বনুরে একটু সময় দিও। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউই নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভিতরে দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের টমাটের চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিয়া খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিয়া খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলেই ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল। এতদিন মেয়েকে টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাতাপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ের সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপুর। মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, মেয়েটা পড়াতে এসেছিল, পড়িয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে চান্স পেয়েছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছাই পূরণ করা হলো। এরপর এই বিষয় নিয়ে কেন কথা উঠছে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসবো, কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছে রে কি? মা ছেলের মধ্যে কি মনোমালিন্য চলছে নাকি? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বু কি কিছু বলবা না কিন্তু? বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শুধালেন, কি হয়েছে?
মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম এজন্য রাগারাগি করেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরা আর কিছু বলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে।